আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন 10 দিন 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম। এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ অল দিস থিংস। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো আন্দোলনটা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনের আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূসও সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে? আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এবং অ্যাডভাইজার ইসলাম, আমরা যে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড, আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি? মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল, এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে। এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল, কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়। এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। উপদেষ্টা ইসলাম, আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে, আপনার কাছে আসবো। আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন, অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না, সেটার সাথে আরো অনেক বিষয় আছে। আমি একটু এনি ভাইয়ের কাছে যাই, আপনার কাছে আবার আসবো। এনি ভাই, শেখ হাসিনা সরকার পতনে আপনাদের সমর্থন, অংশগ্রহণ, ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না। গত 10 বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন? এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা? এনি ভাই। জি, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। বিশেষ করে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার নাহিদ, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা শুনছেন, আমি প্রথমেই বলছি, বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় 15-16 বছর আমাদের মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার। এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে। সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে, এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, বাধাপ্রাপ্ত হয়েছে। সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে
একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ, ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি, ছাত্ররা নির্যাতিত হয়েছে, ছাত্ররা খুনের শিকার হয়েছে। যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে। এবং গ্রেপ্তারের পরে এটা 1 আগস্ট বলতে পারেন বা 2 আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায়, এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, মেধাবী ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে, সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে, সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। মোটামুটি আমরা যেটি জানতে চাইছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথাটি তুললেন, আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত, যেটি আসলে 36 দিনের আন্দোলন না, তার আগেও তারা অনেক কিছু হয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন না যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকারপন্থী আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই? এর কিছু এখানে আসলে আমি পক্ষপাতী না। জি, আমি কেন পার্ট করব? এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছে। সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন, সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। যুবকরা, ছাত্ররা নেতৃত্ব দিবে, এটাই তো স্বাভাবিক। আমরা সবসময় দেখেছি যে সেই 90-তে বলেন, তার আগে বলেন, সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল? দেশকে রক্ষা করা, দেশের জন্য আন্দোলন করা, দেশের জন্য সংগ্রাম করা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে, সেই ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের তারেক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন, সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন, তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়েছি। এখন কি করতে হবে? আপনার কাছে কি মনে হয় না যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে, মানে এই যেটাকে একটি লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন, সেই লিডারলেস মুভমেন্টে যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে মনে হয় না বারবার সেই রকম একটি বিএনপি ব্যর্থ হয়েছে? বিএনপি ব্যর্থ হয়েছে, সেই দৃঢ়তা বিএনপি দেখাতে পারে নাই। দ্যাটস হোয়াই উই হ্যাভ টু সাফার ফর 15 ইয়ার্স। না, আমরা দেখুন, এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 9 বছরে। জি, তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি। এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না, দেশবাসীর আন্দোলন ছিল। সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর ছিল। এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি, ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে। সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই, তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই। আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল। আমার মনে হয় যে এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন। জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যে ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম। না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি, সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে। সেটা 69 বলেন, 90 বলেন, কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন, 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল, যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল। কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা
শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে, সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না এনিবার বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা, অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যা এটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন নাহিদ? না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা, এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওকে।